তো বাকি যে প্রসাদ যাদেরকে দেওয়ার ছিল ভাবছি ফেলে দেবো। কেন বলো তো, ফ্রিজে রাখতে পারছি না, প্রসাদ বন্ধ হয়ে যাচ্ছে। যে প্রসাদ দেওয়ার মতো বা নেওয়ার মতো কারোরই মানসিকতা নেই। যাদের জন্য প্রসাদ রেখেছিলাম আমার মনে হয় না যে তাদেরকে আর পৌঁছানোর খুব একটা প্রয়োজন আছে। তাদের প্রয়োজন নেই, আমার থাকলে তাদের নেয়। তো চলো নখটা কেটে দিই ঠাকুমায়ের, এবার দেখি কাটতে পারবো নাকি, হবে কি না। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর আমার শরীরটা আজকে 3-4 দিন ধরে খুবই খারাপ মানে যথেষ্টই খারাপ। 3-4 দিন অসহ্য পেটে যন্ত্রণাটা আমার 12 মাসকার একটা প্রবলেম, কিন্তু মাঝে মাঝে এমন বেড়ে যায়, সাংঘাতিকভাবে বেড়ে যায়। আর তার সঙ্গে এই বীভৎস গরম। এবার গরমে কি হচ্ছে, রান্নাঘরে থাকছি, ঘরটার মুছে আরও বেশি মনে হচ্ছে যেন পেটে থেকে আজকে কোমরে যন্ত্রণাটা চলে এসছে। মানে কালকে সারা রাতই ওই পেটে ওই ফ্রিজের জল টল যে পেট গরম হয়ে গেছে, মানে এতটাই অবস্থা খারাপ যে আমি টয়লেট যেতে পারছি না, বসতে পারছি না, খুবই হাঁটতে পারছি না, পা ফেলতে পারছি না, মনে হচ্ছে পেটটা ছিঁড়ে যাবে, পুরো তল পেট থেকে ছিঁড়ে যাবে। তো আর কি করা যাবে বলো। আর আমার ফোনের মানে কিছু একটা প্রবলেম হচ্ছে, যখন আমি সামনে থেকে ক্যামেরা করছি ফোনের সাউন্ডটা দেখছি খুব কম হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আর এখন আমার যে কদিন বাড়িতে আছি আমার কিছু এক্সট্রা কাজ, এক্সট্রা বললে ভুল হবে, আমার কিছু কাজ যেগুলো আমি করছি, আমি স্কুল খুলে গেলে করতাম না। যেমন দেখো, দেখা যাচ্ছে না, দাঁড়া, এই যে আমার ঠাকুমা আছে, পরশু দিন আমার ঠাকুমা একটু চুল কেটে দিয়েছি, দেখেছ, একদম কুটি 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 করে। তো ঠাকুমায় নখ কাটবো, ঠাকুমাকে স্নান করাবো। ঠাকুমা এখন খেতে একটু প্রবলেম হচ্ছে, নিজের হাতে খেতে পারছে না, কারণ এই দেখো এই যে হাড়টা রিপ্লেস হয়ে গেছে না, এই হাড়টা এই যে এইখানে চলে এসছে, এই হাড়টা উঠে গেছে উপর দিয়ে, এইদিকের হাড়টা দেখো বসা, এইদিকে হাড়টা উঠা। তো আর এখানটা তো মারাত্মকভাবে জখম হয়েছে, যার জন্যে দেখাই ব্যাক ক্যামেরায়। তো এই দেখো এখানটা অনেকটাই শুকিয়ে গেছে, যেহেতু ঠাকুমার সুগার টুগার কিছু নেই। আর এই টোটাল জায়গাগুলো যে কালো হয়ে গেছে না পুরো, এই দেখো এখান থেকে একদম এই থাই অবধি পুরোটা রক্ত জমে গেছে। আর এই দেখো মুখগুলো সব ব্লাড জমে গেছে। ঠাকুমার ফর্সার রং কেউ বলবেই না, সব রক্ত জমে কি হয়েছে। আমার অবস্থা দারুণই খারাপ, সবারই অবস্থাই খারাপ, গরমে আমার একটু বেশিই খারাপ, কারণ এই পেটের যন্ত্রণাটা আমাকে খুব কষ্ট দেয়। আর তার সঙ্গে জানি না, আমি বেরিয়ে আসার পর থেকে আমার গা এত ইরিটেটিং করছে, এত চুল কাচ্ছে, মুখে প্রচুর প্রবলেম হচ্ছে, ঠান্ডায় থাকার জন্য নাকি জানি না, সব লাল হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড চুল কাটছিলো, কান টান মনে হচ্ছে ট্রেনে ছাড়িয়ে দিই, মাথার চুল পুরো ছিঁড়ে ফেলেছি। আর এখন দেখছি সব যেগুলো লাল হয়ে গেছিলো সেগুলো সব কালো হয়ে যাচ্ছে, সমস্ত জায়গা আমার কালো হয়ে যাচ্ছে। তো আমার ইচ্ছা ছিল না যে ব্লগ করি, কিন্তু করে রাখছি, কারণ ওই যে দেখলে তো ট্রেন দুর্ঘটনায় মানুষ কেমন করে চলে গেল, হয়তো কে বলতে পারে, আমিও 5 মিনিট পর চলে যেতে পারি, তাই 5 মিনিট আগেও আমার কেমন অবস্থাটা ছিল সেটা আমি ইউটিউবে রেখে যাচ্ছি, কারণ ইউটিউব থেকে আমি কোনো ইনকাম করি না, আর ইউটিউবটা আমার ইনকামের জায়গাও নয়। ভবিষ্যতে হলে সে পরে ভাবা যাবে, কিন্তু কথা হচ্ছে আমি ডেলি ব্লগ বলি, বাট আমি ডেলি করি না, যেদিন মন হয় করি, কারণ এটা যদি আমার প্রফেশনাল হতো আমি তাহলে ডেলি করতাম, কিন্তু আমার প্রফেশনাল নয় বলে আমি ডেলি করি না। কারণ এটা আমার একটা রুটিন বলতে পারো, মানে ডেলি ডায়েরি বলতে পারো, ডায়েরি যেটাকে আমি ইউটিউবের মধ্যে রেখে দিচ্ছি ভবিষ্যতের জন্য। তো ভবিষ্যতে যেদিন অবসর নেবো, যেদিন আর কোনো কাজ থাকবে না, নিজের চেহারার পরিবর্তন, নিজের বয়সের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, নিজের বিশেষ ভালো লাগা মুহূর্ত, মেয়ে কতটা থেকে কতটা বড় হচ্ছে, এগুলো দেখে মনকে তখন সান্ত্বনা দেবো এবং টাইম পাস করবো। একাকিত্ব, এই যে ঠাকুমা পুরো টোটাল একা, যতই কথা বলি তবু তো ঠাকুমা একা, তার মনের কথা বলার মতো কেউ নেই। তো তখন আমি এইগুলো দেখে এই টাইম কাটাবো, কারণ একাকিত্ব আমার পক্ষে নেওয়াটা খুব কষ্টদায়ক। আর যে যতটা পেরেছে জীবনে আমাকে অপমান করে নিয়েছে, অসম্মান করে নিয়েছে, তাচ্ছিল্য করে নিয়েছে, আমার কোথাও কোনো ক্ষোভ নেই, কোথাও কিছু নেই, শুধু ভাবছি যে আমি বারবার সেই একই ভুল করি, আজও পর্যন্ত মানুষ চিন্তা তো ভুল করি আমি। খুব কষ্ট লাগে যে যখনই আসে না, যেমনভাবে যে যত ক্ষতি করেই যাক, যেভাবে যেমনভাবে আসে, আমি তাকে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে অ্যাকসেপ্ট করে নিই। আমি ভাবি না যে কাজটা ও আগে করেছে আবার করতে পারে, তার পুনরাবৃত্তি হতে পারে, আমি কিন্তু ভাবি না। আমার এখন শরীরে অনেকগুলো প্রবলেম চলছে,
তার মধ্যে বিশেষ প্রবলেম হচ্ছে যে আমার এই অপারেশন করার পর থেকে আমার এইটা খুব শিরশির করতো। তো সেই আমি ভেবেছিলাম বোধহয় ওটা অপারেশন করার জন্য, এখন দেখছি সেটা থেকে না আমার চোখেও প্রবলেম আসছে, আমার দাঁতেও প্রবলেম। এবার দাঁতে থেকে এটা হচ্ছে, চোখে হচ্ছে না, চোখ থেকে এইগুলো হচ্ছে, কোনটা থেকে কী হচ্ছে আমি জানি না। তাই এখন আমাকে দাঁত, চোখ সবই দেখাতে হবে। আর তার সঙ্গে আমার পেট, মানে অনেক দিন আমি পেটটা, মানে প্রত্যেক বছরে এই জুন মাসটাই আমাকে সব থেকে কষ্ট দেয়। তো মানে বলতে পারো আমি কখনো বিবাহবার্ষিকী করি না, জুন মাস আমার বিবাহবার্ষিকী করতে পারি না, কারণ আমি এই টাইমটা প্রত্যেক বছর অসুস্থ থাকি। আজকে 3-4 দিন উঠতে পারি, মানে আজকে তো এমন কন্ডিশন, পা ফেলতে পারছি না, কাঁদছি। তো আমার বর ভোরবেলা উঠে রান্না করে বেরিয়ে গেছে, কারণ ওকেও তো সকাল সকাল বেরোতে হচ্ছে। এতটা রোদের তাপে ফ্যান চলছে। সে কালকে 3:30-4টে পর্যন্ত কাজ করেছে, করে আবার বিকালবেলা মানে 5:30-6টা নাগাদ বেরিয়ে গেছে। ওদিকে আমার বন্ধুর মায়ের অবস্থা খুব খারাপ, সমস্ত জায়গা থেকে জবাব দিয়ে দিয়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো রিকভার করতে পারছে না। তো ও বলেছিল যে একবার দেখতে আসতে আমাকে, আমার বরকে। তো আমি যেখানে হাঁটতেই পারছি না, পাই ফেলতে পারছি না, এতখানি কষ্ট হচ্ছে। মানে আজকে আমি উঠটার ক্ষমতা নাই, উঠে গিয়ে বাবা ডাকছে, তো উঠে গিয়ে আমি গেট খুলতে পারছি না সকালে। তো আমার বরকে বললাম কি দরজাটা খুলে দাও, বাবা এসছে। এতটা কষ্ট লাগছে। আর বৃষ্টির তো কোনো দেখা নেই, সে যা হবে হবে। এবার এই আর 4-5 দিন পর স্কুল খুলবে। আমি ভাবছি এখন যে শরীরটা, মানে এই টাইমেই শরীরটা খারাপ হতে হলে এতদিন ঠিকই ছিলাম। তো কী বলবো বলো, একটা টাইমে দুপুরবেলা সারা দুপুর ফ্যান চালাই না। এবার ও এসে বলছে, বারবার বলছে এসি নেবো। এবার আমি এসিটা পছন্দ করি না, কারণ আমার অনেক প্রবলেম হয়। কিন্তু দেখলাম যে ওর জন্য অন্তত করা উচিত, কারণ ও যেভাবে রোদে রোদে ঘুরছে আসছে, আর ও যে মানে এসে শুতে পারছে না, বা রাতে 2:30-3টা অবধি মানে সে জেগে থাকতে হচ্ছে, ঘর এত গরম থাকছে, বা আমার শরীর খারাপ থাকছে, ও মানে রেস্ট নিতে পারছি না। তো আমি দেখলাম যে ওদের জন্য আমাকে আলাদা ঘরে শুতে হবে, কিন্তু ওদের জন্য অন্তত নেওয়া উচিত। কারণ একটা টাইম মানুষ যদি ঠিক করে না ঘুমায়, রোদে গরমে ঘুরছে, শরীরে গ্যাস ফর্ম করছে, ওর বয়সটাও এখন খারাপ, 50 বছর হয়ে গেছে। তো আমি দেখলাম যে ওকে যেমন করে হোক, মানে ঘুমটা ওর যদিও ও শোয় আর ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমটা তো ঠিক মানে সবসময় ঘামে ভিজে যাচ্ছে। এ দেখো কেন, আমি দেখো বিছানা চাদর টাদর সব গুটিয়ে দিচ্ছি, কারণ আমাকে একদিন পর পর বিছানা চাদর পাল্টাতে হচ্ছে, এত ঘামে ভিজে যাচ্ছে। মেয়েও ভিজছে, আর আমি তো বিছানাতে থাকি না, আমি এইখানে মেঝেতে থাকি, দুপুরবেলাতেও থাকি, রাতেও যতটা পারি মেঝেতেই থাকি। এমনি আমি ও বাড়িতেও তাই, মাটির বাড়িতেও তাই, আমি মাটিতে কখনো আমি বিছানা নিতাম না, মাটিতেই শুতাম। আমার জানি না মাটি কেন এত ভালো লাগে, এখানেও আমি এই নিচেতেই শুতে ভালোবাসি। কিন্তু কি হচ্ছে বলো তো, এত ঘাম হচ্ছে, তো ওখানটা বিয়েটার জায়গাটা ভিজে যাচ্ছে, দিশে ল্যাটপ্যাট করছে। তো যাই হোক চলো, আমি এগুলো সব পরিষ্কার করতে দেবো। পরিষ্কার করতে দিয়ে আমার বরেরও অনেক, মানে প্রত্যেক দিন জামা কাপড় ভিজে, এত ঘামে ভিজে নুন ফুটে যাচ্ছে, তো ওগুলো পরিষ্কার করবো। করে ঠাকুমায়ের নখ কাটতে পারছি না, এমন অবস্থা, ভিজিয়েছি তাও নরম হচ্ছে না। তো ঠাকুমায়ের নখ কাটবো, কেটে ঠাকুমাকে স্নান করাবো, ঠাকুমাকে খাওয়াবো। না, তারপর আমি স্নান করবো, তারপরে খাবো। ও তার মধ্যে আমার ঘর মোছা বাকি আছে, ভুলে গেছি আমি। মানে কিন্তু ঠান্ডাতে খুব ভালো ছিল। যেই আমি বোলপুরে নেমেছি, আমি আমার সবাইকে বলছি, দেখ তোমার এখানটা কী হচ্ছে, মানে এই জায়গাটা না মনে হচ্ছে কাঁটা ফুটাচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে। সবাই বলছে তোর এখানটা প্রচুর লাল হয়ে গেছে, মানে এমন লাল হয়ে ফুলে উঠেছে একদম। এবার দেখো ওখানে চরম ঠান্ডা থেকে এখানে চিরিবিরে গরমের মধ্যে এসেছি বলে না কি, আমার শরীর না কিছুতেই অ্যাডজাস্ট, ওই জন্য আমি এসি নিতে পারি না। মানে এসিতে খুব সাইড ইফেক্ট হয়, কারণ এসিতে যেমন টানা যদি 2 দিন কন্টিনিউ থাকি না, যখন আমি বেরোনোর পর আমার গায়ে মোটামোটা ফোস্কা মতো উঠে যায়। আর এই দেখো একজন ঘুম থেকে উঠবে 9:40 বাজে, আমার কখন খাবে, বলবে যত পড়া রাতে সন্ধ্যাবেলার পর থেকে যখন আমার খুব কষ্ট হবে আর জানানি লাগবে, তখন আমার মনে পড়ে যে আমাকে এবার করতে হবে ঘরে লাইট চালিয়ে দেয়, তখন আমি ঘরে লাইট, যা যা বললাম ভুল, কি ভুল? বেলা 10টা পর্যন্ত ঘুমাবে, সারা দুপুর। এ বাবু এগুলো তোর কি হয়েছে রে, সারা মুখে র্যাশ বেরিয়ে গেছে তোর গরমে। শশা লাগা, কিচ্ছু লাগাস না, সানস্ক্রিন মাখিস না, শশা মাখ শুধু। এগুলো কি হয়ে গেছে, র্যাশ বেরিয়ে, এখানে একটা লাল হয়ে গেছে, এখানে দেখো গোপের কাছে লাল হয়ে গেছে। চলো এবার ঠাকুমার নখটা ভিজেছে নাকি দেখি। গরম জলে ভেজাতে হবে, নাহলে কাটা খুব দুষ্কর, এত মোটা হয়ে গেছে না হাত কেটে যাবে। আমি বলছি গিয়ে দা আনতে হবে তোমার নখ কাটতে।
একটা চশমা নষ্ট হয়ে গেছে, এই একটা চশমার উপরে চলছে, আর একটা চশমা তো পাওয়ার কাজই করে না। আর আরেকটা যে চশমা ছিল ওটা আমার ঘষা লেগে গেছে, কি করে জানি না, যাই হোক কোথাও ঘষা লেগেছে হয়তো। তো ঘষা লেগে একদম পুরো ইয়ে হয়ে গেছে, চোখে পড়ছি। সেদিনকে মেয়ের ওই কাঁথা স্টিচের কাজটা যখন করছি না, আমি চোখে দেখতেই পাচ্ছিলাম। বাবু তোর ইয়েটা কই রে, টেবিল ক্লথটা খোল একবার, দেখবে আমার চোখের মাথা খেয়ে আমি মানে ওর মানে কাজ করতে আমার চোখের মাথাটাই খেয়ে ফেললাম এখনো পর্যন্ত। এই দেখো টোটাল কাজটা। তো এই যে এত ছোট ছোট ফোর দিয়ে, এই যে এত ছোট ছোট ফোর দিয়ে এগুলো করা মানে বিশাল কষ্টকর। এই গরমের মধ্যে এইটা আমি গায়ে পায়ের উপর ফেলে করাই মানে দুষ্কর। তো এটা হয়ে গেছে। এবার ওর কিছু ওর ছবি টবিগুলো নিজেই আঁকে, আমার কাউকে হেল্প, ও কারোর হেল্প নেয় না, কিন্তু ইয়েগুলো করে দিতে হয়, কি বলে অনেক লিখতে হয়, লেখা টেখাগুলো বলে এখনো কিন্তু আমি পড়িনি, করবো। আর এই দেখো আমাকে থানকুনি পাতা খাচ্ছে, বলছে আমার পেট গরম হয়েছে সেই জন্য থানকুনি পাতা, কাজেই দিচ্ছে না। তো রান্না আমার বর আজকে করে দিয়ে গেছে যা পেরেছে, আমি তো খাচ্ছি না কিছু, আমি শুধু জল ঢেলে পোস্ত দিয়ে ভাত খাচ্ছি। চলো ঘরটা মুছে নিই ঝটপট করে। এ দেখো নতুন মপ কিনে দিয়েছে কালকে আবার। ওই মপটা, এই মপটা ঠিকই আছে, এই মপটা কোনো প্রবলেম নেই, কিন্তু কি এরকম দড়ি বাঁধা দেখেছো, কারণ এর যে দাঁতগুলো আছে ওই প্যাডটাকে ধরে রাখবে, চিটটা ইয়েটাকে, প্যাডটা ধরে রাখতে হচ্ছে না, দাঁতটা খুলে যাচ্ছে। তো সেই জন্য আবার এইটা কালকে নতুন নেওয়া হলো, কত 850 না 900 টাকা নিয়েছে এটা। তো চলো আমি ঘরটা ঝটপট ঝটপট করে মুছে নিই। মুছে চলে এসেছি, আর কেমন ঘামছি দেখো। অন্যদিন জল দিয়ে দিয়ে মুখে, আজকে দিই নাই, কারণ আমার খুব ঠান্ডা, মানে রাতেরবেলা দেখছি শ্বাসকষ্ট হচ্ছে। দিয়ে দম লাগছে, আমি সেই জন্য এখন এই ঘর মুছে প্রচুর ঘেমে যাই, তো চেষ্টা করে একটু ফ্যানের তলায় দাঁড়াতে। ভাতটা নিয়ে বসে থাকিস না, খা খা, খেয়ে আমাকে উদ্ধার কর। ফ্যানের তলায় দাঁড়িয়ে খানিকক্ষণ গিয়ে শরীরটাকে একটু নর্মাল নিয়ে আসার চেষ্টা করি। তোমরা হয়তো বলবে এত শরীর খারাপ হয়ে এসব কাজ করার কি দরকার, কিন্তু কে করবে বলো, আমার তো কোনো কাজের লোক নেই, আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। আজকে বর আমার রান্না করে দিয়েছে, এটাই আমার বিশাল, কারণ এরপরে এইসব করে না রান্না করতে যাই আরও ঘামি, আরও বেশি আমার শরীরটা খারাপ, মানে সারাদিন আমি শুধু সিদ্ধ হয়ে যাই। এখন মোটামুটি সব বাড়িতেই হয় এসি আছে, নয় কাজের লোক আছে এরকম। আর দুদিন পর স্কুল খুলে জানি না আমি এই তাড়াতাড়ি কাজ সেরে কী করে মানে কী করবো আমি জানি না। কাজের লোক তো পাওয়া যায় না, একটা প্রাইভেট টিউটার পাওয়া যাচ্ছে না, মেয়ের জন্য তো কাজের লোক। চলো আমি একটু জল খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর
কি বলে, আমি ভালো নেই, না শারীরিক না মানসিক। দেখো, মনের সঙ্গে শরীরের অনেকটা কানেকশন থাকে। মনটা তো ভালো নেই বিভিন্ন কারণে। এত চারিদিকে মানুষের এত দুর্ঘটনা দেখছি। তারপরে এই যে ঠাকুমা যে এত কর্মঠ, এত কাজ করেছে আজীবন, এখন সে শুয়ে বসে আছে। এইটা দেখতেই এত খারাপ লাগছে, মানে এইটা দেখেই, মানে তার নিজের হাতটা তুলে খেতে পারছে না, এখানে হাতটা হয়ে যাওয়ার জন্য। তারপরেও সে হাঁটাচলা করে বাড়ি ও বাড়ি করছে, আসছে যাচ্ছে, তাও চেষ্টা করছে সকাল থেকে এখানে রাখার। আমি, তোমার যদি ঘুম না আসে নিহাতি রাতের বেলায় গিয়ে ওই বাড়িতে ঘুমবো, কিন্তু সকাল থেকে তুমি এখানে দেখো 5টা মানুষের মুখ দেখতে পাবে। তো ঠাকুমায় ভাত, মানে ঠাকুমার ভাত একটু প্রেসার কুকারে সিটি মেরে দিলে ভালো হয়, নাহলে আবার লেগে যায়। তাই তো সকাল থেকে ঘোরে, মানে ওষুধের ঘোর আছে না কি জানি না। এখানে হাতটা যেখানে উঠে গেছে, মনে হয় রিপ্লেস হয়ে গেছে না কি, সব ছবি টবি করেছে, ডাক্তার কিছু বলেনি, বলছে পিঠে বুইয়েতে সব জায়গায় ছবি করেছে। তো দুদিন হয়েছিল যে মনে রাখতে পারছিল না, এখন মনে হয়তো করতে পারছে, কিন্তু নিজের ঘরে থাকছে। তো চলো ঠাকুমাকে স্নান টান করাই, নিজেও করব করে। আমি তো কবিতার ভিডিও এখন করতে পারছি না, মানে এই গরমে ফ্যান ট্যান বন্ধ করে ভিডিও করে মানে ভিজে যাচ্ছি। আর পাবলিকের ওই উল্টোপাল্টা কমেন্ট আমি নিতে পারি না, তখন ওই ঘামের জন্য আবার উল্টোপাল্টা কমেন্ট করে। তো আমার বর বলেছিল বিকালে আমাকে নিয়ে যাবে, আর আমার কালকে ডাক্তার দেখিয়ে একবার নাম লিখিয়ে ডাক্তার দেখানো হয়নি, আজকেও হবে না। কারণ কালকে ডাক্তার দেখানোর টাইমে আমার এত পেটে যন্ত্রণা উঠেছে, আমি মানে যেতেই পারবো না, না আমি বাইকে চাপতে পারবো না, আমি এমন কন্ডিশন হয়ে গেছে, মানে কুঁচকে গেছে, একদম পুরো কুঁচকে শুয়ে গেছি। ডাক্তার দেখানো হলো না, তো আমার কিছুই হচ্ছে না ঠিকঠাক। চোখটা দেখাবো ভেবেছিলাম, ও বলছে আমার খুব কাজের চাপ, আমার হবে না। বললাম ঠিক আছে, তোমার না হোক, আমি একাই চলে যাব, আমার কোনো ব্যাপার না। জিজ্ঞেস করে রাজার দেশ যাওয়া হয়, আর ডাক্তারখানা যাওয়াটা কোনো কেন, যে ডাক্তার কি দেখাবো, সে ডাক্তার মোটামুটি মানুষ চেনে, আজকাল সব মানুষেরই রোগ। তো তুই বসে আছিস কেন বলতো, ভাতটা নিয়ে ধ্যান করছিস নাকি? দেখো কেমন খাবার নিয়ে বসে থাকা, যেন আমার কাজ করে দিয়েছে অনেক, না করে দেবে, ভাবছিস কিছু করে দিবি আমার? তো ওর দেখি আর কি কি করতে হবে করে দেবো। আর আমি এইসব কাজের মধ্যেই নিজেকে ভুলিয়ে রাখি। যদিও আমি সুস্থ কাজ করতে খুব ভালোবাসি, কিন্তু আমার চশমার পাওয়ারটা দেখছি, আমার 3বার চেঞ্জ করা হয়ে গেল চশমার পাওয়ার, কিন্তু এই পাওয়ারটাও দেখছি কাজ করছে না। চোখটা প্রচুর কষ্ট দিচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না, পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। আর তো আমি ওকে লেগেছি, তুমি আমাকে চোখের ডাক্তারটা ভালো দেখা, যা করবে করবে, কারণ আমার সব চলে যাক, সব হারিয়ে যাক, কিন্তু আমি বেঁচে থাকাকালীন চোখ যেন না হারিয়ে যায়। কারণ যে একবার পৃথিবীর রং রূপ রস গন্ধ অনুভব করে ফেলেছে, চোখ দিয়ে দেখে ফেলেছে, সে কানা হয়ে সারা জীবন কাটাতে পারবে না। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে একাকিত্বের জীবনে যখন পৌঁছাবো, চোখটাই তো মেন। চোখটা যদি না থাকে তাহলে তো খুব কষ্টদায়ক। আর ঠাকুমাকে দেখো, ঠাকুমাকে জিজ্ঞেস করো, আমি ঠাকুমার জন্য যা করি, মানে নিজের শত শরীর খারাপেও আমি ঠাকুমায়ের কিছু করতে আমি কসু করি না, আমি যতটা পারি ঠাকুমাকে করাই, স্নান করানো বলো। সেদিন যেমন শুয়ে আছে, বলছে আমি খাবো না, তুমি বলো শুয়ে শুয়ে খাইয়ে দিচ্ছি। তো এইগুলো করার একটাই কারণ যে ঠাকুমা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন একাকিত্ব জীবন আমাকে ভুলতে না হয়। আর মানে এত আয়ু নিয়ে মানুষ থাকা, কিন্তু ঠাকুমা হ্যাপিলি, কারণ ঠাকুমা কাজ করতে পারে, ঠাকুমা ওটা চলা করতে পারে, আমরা পারবো না। হ্যাপিলি ঠাকুমা জীবনযাপন করছে, কারণ তার চারিপাশে তার ছেলে আছে, বউ আছে, নাতনি আছে, নাতনির পরে কি বলে প্রপৌত্রী, মানে পৌত্রী প্রপৌত্রী সব আছে, তার পুত্র আছে, পুত্রবধূ আছে, নাত জামাই আছে। তো তার হ্যাপি ফ্যামিলি। বাট আমার তো এত বড় ফ্যামিলি থাকবে না, হওয়া হবেও না। আর সবথেকে বড় কথা যে আমার কলকব্জা তো এখন থেকেই খারাপ হতে লেগেছে। ঠাকুমায়ের তো কখনো ঠাকুমাকে মেডিসিন খেতেও দেখিনি, ঠাকুমাকে কখনো ডাক্তারখানাও যেতে দেখিনি। বলেছিল দেখতে, বললাম না, তা আমাকে বলছে তোমার কাছে যেতে হবে না। তো বাকি যে প্রসাদ যাদেরকে দেওয়ার ছিল ভাবছি ফেলে দেবো। কারণ কেন বলো তো, ফ্রিজে রাখতে পারছি না, প্রসাদ বন্ধ হয়ে যাচ্ছে। আর আমি তখন টুকটাক খেয়ে নিতাম, আমার বর বকছিল যে তুমি খেয়ে নিচ্ছ, প্রসাদগুলো ফুরিয়ে যাবে, কাউকে দেওয়া হবে না। তো এখন দেখলাম যে প্রসাদ দেওয়ার মতো বা নেওয়ার মতো কারোরই মানসিকতা নেই। যাদের জন্য প্রসাদ রেখেছিলাম, আমার মনে হয় না যে তাদেরকে আর পৌঁছানোর খুব একটা প্রয়োজন আছে, তাদের প্রয়োজন নেই, আমার থাকলে তাদের নেয়। তো ভাবছি প্রসাদটা জলে দিয়ে দেবো, কারণ নষ্ট হয়ে যাচ্ছে, গরম বুঝতে পারছো, প্রসাদটা ফ্রিজে ভরতে পারছি না, কারণ ফ্রিজে সব প্রসাদই হয়ে যাবে। তো চলো, অনেক কথা বলে দিলাম এত পেটে যন্ত্রণা নিয়েও। সকাল থেকে মেডিসিন খাওয়া হয়ে গেছে 4টে, এখনও পর্যন্ত টিফিন হয়নি, 11টা বাজে আছে। ওই দিন আমার বড় লেগে যায়, কারণ কী খাবো বুঝতে পারছি না, খেলেই তো বমি হচ্ছে, বমি আর বমি, বমি আর বমি। আর যেহেতু ঘুমাচ্ছি না, আমি 24 ঘন্টায় হয়তো 2 ঘন্টাও ঘুমাচ্ছি না। এই দেখো কত মেডিসিন নিয়ে ঘুরছি, দেখেছো? দেখো
সারাদিন খেতে আছি, ঘন্টায় ঘন্টায় মেডিসিন খাচ্ছি। ঠাকুর বেড কভারটা পেতে নিই, তারপরে ঠাকুমাকে যাবো স্নান করাতে। তো এই চাদরটা পাতবো বলে নিলাম, কিন্তু চাদরটা দেখছি সে কামাখ্যা নিয়ে গেছিলাম, সাইডে কিছু একটা দাগ ধরে আছে, তো এই দাগটাকে তুলতে হবে। তো একে আমি বেড কভারটা পেতে নিলাম। এই বেড কভারটা নতুন বেড কভার, কিন্তু আমার মেয়ে দেখো রডে করে কেমন ছিঁড়ে দিয়েছে, এবার সেলাই করে দিয়েছে লুকিয়ে লুকিয়ে। তো এটা পাতলাম না, এবার বালিশের কভারগুলো আমি স্নান করার পর পরাবো, এখন পরাবো না, কারণ আমি কি পরাবো দেখি। আর এটাকে ঘষতে হবে একটুখানি, তো থাক, সাবান দিয়ে ঘষে দেবো, ওয়াশিং মেশিনে না দিলেও চলবে। এক ওয়াশিং মেশিন ভরেছি, দেখো এগুলো সব ধোবো। হ্যাঁ লবণ দে, লবণ দিয়ে ঠিক করে নিশ্চয়ই। তো পড়ছে না বলে লবণ নিতে হবে না? এই তো কত পড়ছে, বলছে পড়ছে না। তো বইগুলো একটু গুছিয়ে রাখতে পারি না মনে হয় কাজ করার পর, যদি ওর প্রজেক্টের কাজ চলছে কত গোছাবে। চলো নখটা কেটে দিই ঠাকুমায়ের, এবার দেখি কাটতে পারবো নাকি। কোথাও দেখি পাতা দেখি, বাবা কি নখ বানিয়েছে গো ঠাকুমা। দেখা যাচ্ছে বলি, দেখা যাচ্ছে। নামাও নামাও, পাটা মাটিতে নামাও, একটু এগিয়ে বসো, এগিয়ে বসো। হ্যাঁ মেশিন ভেঙে দেবো না তো, মেশিন ভেঙে। বাবা রে দেখতে পাচ্ছি। স্নান টান হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়ে নিই, তারপর ঠাকুমাকে তৈরি করবো। ঠাকুমায়ের কি বলে এটাকে, তিলকান্নিক করে, তো তো আমি তাই ভাবছি শুধু রান্নাটা করে দিলেই হয় না, রান্নাটা করে দিলেই শুধু হয় না, তারপরেও কত কাজ থাকে, তারপর শেষই হচ্ছে না। এবার এই জামা কাপড়গুলো যেগুলো পরিষ্কার করতে দিচ্ছি ওইগুলো আবার মেলতে হবে। দেখো ভাত বসিয়েছিলাম, আমার তরকারি দুটো করে দিয়ে গেছে, ভাত বসানো ছিল, ফ্যানটা পর্যন্ত ঝরানো হয়নি, শুকিয়ে গেছে। বাসনগুলো জল দেওয়া সব জল ভরলাম, মানে কত কাজ সংসারে, জল ভরলাম। এখন এই মাঝে মাঝে ঘষাঘষি করে নিই, তারপরে আবার মেয়ের করতে চাই না, খেতে চাই না। এই দেখো একটা ভাত খাই না, দেখবে দেখো এক মুঠো ভাত দিয়েছে, যেমন তেমনি ফেলে রেখে দিয়েছে, ঘি ভাত।
11:30 আর মোটামুটি কাজ কমপ্লিট হলো। তোমরা মনে করো না আমার জীবনটা খুব সহজ, আমার জীবনটা প্রচুর জটিল। বিশেষ করে যারা আমার কবিতা শোনে আমার পেজে, তারা মনে করে আমি খুব লাক্সারি উপরে থাকি, কিন্তু আমার জীবনটা বড্ড জটিল। বর আজকে নেহাত আমি সকালে উঠতে পারছিলাম না, পা ফেলতে পারছিলাম না, পেন ক্লিয়ার। তো ও দেখেছে সকালবেলায় যে মেয়েটা উঠে টিফিন করতে পারবে না, খেতে পারবে না বলে ও উঠে শুধু তরকারিটা করে দিয়ে গেছে, ভাতটা করে নিলাম। তো না করে দিয়ে গেলে আমি এখন করে নিতাম আর কি। তো আমি ইয়েও করিনি, কি বলে, আমি সকালে একটুখানি চা বিস্কুট খেয়েছিলাম, মেডিসিন নিয়েছিলাম বলে। এবার মেয়েকে দিয়ে একটু আখের রস আনা করলাম। আমার একটা কলা ছিল, খাবো না বললাম, তো কলাটা কেমন যেন পেকে গেছে, আমার পেকে গেলে খেতে পারি না, যত্ন করুক। তা আমি ঠাকুমাকে একদিনে বলছিলাম, ঠাকুমা তুমি 7 জন্ম তপস্যা করেছিলে, খাওয়াতে খাওয়াতে বলছি যে তুমি 7 জন্ম তপস্যা করেছিলে বলে আজকে নাতনি সেবা পাচ্ছ। আমি তো তোমার নাতনি, মানে বেটা নয়, বিটি নয়, বেটার বউ নয়, বিটির জামাই নয়, নাতনি সেবা এবং নাত জামাইয়ের সেবা, মানে এটা খুব সৌভাগ্য। তুমি 7 জন্ম তপস্যা করেছিলে। আমাদের তো জানি না কে দেখবে, দেখার কেউ থাকবে নাকি। তা ঠাকুমাকে খাইয়ে দেয় দিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে দিলাম। এবার ওর নেশা যা গোড়াকু দিয়ে দান মাজা তো গেছে। আর এই দেখো আমার এইখানে যে ঘা হয়েছিল না, সেই ঘায়ের দাগটা এত বিচ্ছিরিভাবে পড়ে গেছে না, এই দাগটা কিছুতেই আমার উঠছে না। তোমরা সাজেস্ট করো তো যে এই দাগটা মেলানোর জন্য আমাকে কী করতে হবে। বিশেষ করে যখন ভিডিও করি না, এইখানটা খুব বাজে লাগে। তো আমি ধরো লিপস্টিক পরলে এতটা বলি, আর এইখানটা এরকম লম্বা হয়ে উঠে থাকে, খুব বাজে লাগে। তো আমি এই আখের রসটা খাবো, খেলে যদি পেটটা একটু ঠান্ডা হতে হবে। এই রসটা মেয়েকে আনতে পেরেছি না, তো লোকটা চলে গেছে অনেক দূরে, ও পিছন পিছন ওর দিকেই গেছে। তাহলে তোর এত রোদে যাওয়া দরকার কি, আর গেলেও ছাতা নিয়ে যেতে পারতিস। মাথাটা কাজ করছে না। স্কুল খুললে মানে খুব কষ্টই হবে এবার, বুঝতে পারছি। যদিও স্কুলটা আমার খুব প্রয়োজন, কারণ আমার মন মানসিকতা যে আমি স্কুল ছাড়া ভালো থাকবো না। আমি স্কুলে খুব ভালো থাকি, বাড়িতে যাওয়ার সময় ঠাকুমাকে দেখি তো আর খুব মানে ডিপ্রেসড হয়ে যায়। মনের মধ্যে এমন হয় না, মনে হয় একদিন তো আমাদেরও ওই দিন আসবে, কী করবো তখন। তো আমার পেজে না অনেক বয়স্ক ভদ্রলোক, আমি বয়স্কদের নিয়ে যখন ভিডিও পোস্ট করি না, তখন লাগে নিজে করে দেখাও। আমি যতটা পারি, সত্যি কথা আমার অসুস্থ শরীরে আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি, আমার সাধ্যের বাইরে গিয়ে করি। দেখো আমি নিজে সকাল থেকে খাইনি, কিন্তু আমি চেষ্টা করি যে সবাই খেয়ে সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, তাহলে আমার পরিশ্রমটা কমবে তাদের পিছনে। আমি অসুস্থ থাকলে আমি কোনোদিন শুয়ে থাকি না, আমি ঠিক উঠে আবার করি। মানে ভাতটা ডাল ফালগুলো রান্না করে নিতে পারি, কারণ ওগুলো তো গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হয় না। কিন্তু এই তরি তরকারি করতে গেলে যে সবজি অনেকক্ষণ ধরে নাড়তে হয়, তো প্রথমে কী করতাম, 3টে ওভেনে চাপিয়ে দিতাম, যে 3টে ওভেন একসঙ্গে জ্বলতো, আমার ভিতরটা পুরো সিদ্ধ হয়ে যেত। তো এখন একটা ওভেনেই করি, যার জন্য দেরি হয়। তো ও বললো তরকারিটা করতে গেলে গ্যাসের সামনে বেশি দাঁড়াতে হয়, তাহলে তরকারিটা করে দিয়ে যায়। আর ও মার্কেটে বেরিয়ে গেছে, আজকে প্রচণ্ড রোদ। এখনই দেখো 36 ডিগ্রি ঘরের মধ্যে দেখাচ্ছে, বাইরে কতটা জানি না। খেতে পারছি না কলাটা, থাক, মুখে মেখে নেবো পরে, মুখের যে অবস্থা। ভাবলাম ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো, কিন্তু আমার আবার সে সহ্যও তো হবে না, আমার গলার কন্ডিশন খারাপ, গলা বসে যাবে। আর এখন তাই তো বলছি না, এইটা থেকে এইখান থেকে যে পেনটা হচ্ছে, এবার দাঁতের জন্য হচ্ছে না, এইখানে এসে অপারেশন করেছিলাম সেটার জন্য হচ্ছে না, চোখের জন্য হচ্ছে জানি না। মানে আমি দাঁতও দেখাবো, চোখও দেখাবো, কারণ চোখকে আমি হারাতে চাই না, আর যা যাবে যা। এবার আমি স্নান করব, স্নান করার আগে এগুলো আমাকে মেলতে হবে। এখন ওয়াশিং মেশিনে চলছে, এখনও 20 মিনিট লাগবে, 20-25 মিনিট। তো ওটা হয়ে গেল, আমি ওগুলো মেলে দেবো, যে স্নানে যাবো। তার আগে একটু হাওয়া খেয়ে, কারণ পুরো নাইটিটা আমার ভিজে গেছে, তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না। তো একটুখানি ইয়ে হয়ে নিই, তারপরে জলটা দেবো। আর আমি এই টাইমে জলটা তুলে নিই 11টার সময়। দেখলে তো জলগুলো সব ভরেছি বোতলে। তো 11টার সময় জলটা তুলে নিই, কারণ 11টার সময় তুললে কী হয়, স্নানটা করলে একটু ঠান্ডা জল পাওয়া যায়। তো স্নান করবো, করে তারপর মেয়ের কী কাজ আছে সেগুলো দেখবো। মুখ চোখ দেখো পুরো লাল হয়ে গেছে। আর মেয়ের কয়েকটা সাদা জামা কাপড় আছে, ওগুলো ওয়াশিং মেশিনে দিইনি, কারণ অনেক কালারফুল কাপড় আছে, ওগুলো নিজেই বাইরে সাবান দিয়ে কেচে নেবো। আর তারপরে স্নান করে মেয়ের কাজগুলো করবো। জানি না কখন খাবো, খাওয়া দাওয়া করতে হবে। বর বলে দিয়ে গেছে যে খেয়ে নেবে টাইমলি, কিন্তু আমার খেতেই ইচ্ছা করছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, আর খেয়ে নেয়। তো চলো আজকাল ব্লগটা কন্টিনিউ করছি, অনেক লম্বা হয়ে গেল।
তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর গরমে অবশ্যই রোদ এড়িয়ে চলো, যতটা পারবে ভোর ভোর উঠো, ভোর ভোর কাজ করে নাও। বাস বলছি মুখে, কিন্তু ভোরবেলাতে উঠেও তো গরম লাগছে, কারণ শুতে শুতে ঘুমটা আসতে তো 2:30 বেজে যাচ্ছে, তাহলে উঠবো কি করে 5টার মধ্যে? কে হ্যাঁ খাই দিলাম, আমি ডাল দিইনি তো, তরকারি আর টক দিয়ে দিয়েছি। তো চলো আর কন্টিনিউ করছি না।